ডক্টর ইউনূসকে বিমানবন্দরে ছাত্র জনতার অভ্যর্থনা, নতুন বাংলাদেশ গড়তে চাইলেন সবার সহযোগিতা। স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেয়, তা না হলে স্বাধীনতার কোনো দাম নেই। আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারোর উপরে হামলা হবে না। অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন দেশি বিদেশি কমপক্ষে 400 জন অতিথি। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম ও প্রধান কাজ। কথা বলেছেন শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করতে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশবাসীর উদ্দেশ্যে কথা বলেন তিনি। এর আগে বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বক্তব্যের শুরুতেই আবু সাইদ সহ সকল শহীদদের স্মরণ করেন তিনি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। বারবারই তার বক্তব্যে উঠে আসে তারুণ্যের জয়গানের কথা। তিনি বলেন, দ্বিতীয় স্বাধীনতা যারা এনেছে, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ তারাই গড়ে তুলবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সৃজনশীলতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এই স্বাধীনতা রক্ষায় সকল সংঘাত সহিংসতা পরিহারের আহ্বান জানান তিনি। বিভিন্ন স্থাপনা এবং সংখ্যালঘু সহ যাদের ওপর হামলা হচ্ছে, এগুলো ষড়যন্ত্রের অংশ, এমনটা উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, পুরো বাংলাদেশ একটি পরিবার, দেশ বিনির্মাণে একযোগে হাত লাগানোর আহ্বান জানান তিনি। সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু থেকে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষকে, প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু, কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরীর, সরাসরি তার কাছে যেতে চাই। ভাস্কর, শপথ অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি আপনি দেখতে পাচ্ছেন, কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ঈশাদ, প্রথমত যেটা বলবো যে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণ এমন একটা স্লোগানকে সামনে রেখেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এই অস্থির পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার মাধ্যমে তাদের কাজ শুরু করতে যাচ্ছে এবং সেই কার্যক্রম তারা শুরু করবেন সব বাংলাদেশের সকলকে একসাথে নিয়ে, এবং শান্তি হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বার্তা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে নেমে যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের মাধ্যমে কিন্তু এমনটি দেশবাসী প্রত্যাশা করছে। এখন রয়েছে যে এই সরকার কখন শপথ নেবে। বঙ্গভবনের যে সূচি, সেই সূচি অনুযায়ী কিন্তু আমরা জানতে পেরেছি সন্ধ্যা 8টা থেকে 8:30টার মাঝে কিন্তু এই অনুষ্ঠান শুরু হবে এবং প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন। তার পরবর্তীতে তার টিমে, অর্থাৎ উপদেষ্টাদের যে দল, সেই দলে কারা যারা থাকছেন, আমরা এখন পর্যন্ত ধারণা করছি 13 থেকে 14 জনের একটি দল হবে। সকলে মিলে কিন্তু একসাথে মোট 2টি ভাগে ভাগ হয়ে শপথ গ্রহণ করবেন। সেই হিসেবে বলাই যাচ্ছে যে মূল যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান সর্বোচ্চ
15 মিনিটের ব্যাপ্তি থাকবে। তার পরবর্তীতে বিভিন্ন জন বিভিন্নভাবে গণমাধ্যমে বক্তব্য রাখবেন বলে আমরা আশা করছি। এবং সবশেষ যে বিষয়টি রয়েছে, বঙ্গভবনে যারা আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত তাদেরকে জন্য একটি আপ্যায়নের ব্যবস্থা। এবং আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই 450 লোককে বঙ্গভবনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাধারণত যে বঙ্গভবনের যে রীতি, যে দাওয়াত কার্ডের মাধ্যমে অথবা অন্যান্য বিভিন্ন দাপ্তরিক কাগজের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়, এইবার হয়তো সেই নিয়মটি পালন করা হচ্ছে না, কারণ একটি বিশেষ পরিস্থিতি। সেই হিসেবে আমরা আশা করছি যে 400 অথবা 450 আমন্ত্রিত অতিথিরা আসবেন, তারা হয়তো বা সন্ধ্যা 7:30টার পর থেকেই বঙ্গভবনে প্রবেশ করা শুরু করবেন। ঈশ্বর সবশেষ যে বিষয়টি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে হয়েছেন তা কিন্তু ইতিমধ্যে দেশবাসী সকলে জেনে গিয়েছেন। এখন পরবর্তী বিষয় হচ্ছে তার দলে কে কে থাকছেন। গণমাধ্যমের কর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কিন্তু জানার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না ডক্টর মোহাম্মদ ইউনূসের রানিং মেট হিসেবে কারা বা কতজন এখন পর্যন্ত থাকছেন। যদিও সচিবালয় সরকারি যে পরিবহন পুল, সেই পরিবহন পুল থেকে প্রায় 16টি গাড়ি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। তবে সেই গাড়িগুলো কার কার বাসায় পাঠানো হচ্ছে অথবা বঙ্গভবন থেকে ঠিক কাদেরকে ফোন দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখনও খোঁজখবর রাখার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত কেউই কিন্তু নিশ্চিত হতে পারছি না। আর সেটা সব বিষয়ে যে একটি সবশেষ যে বিষয়টি যুক্ত করতে চাচ্ছি, মূলত শিক্ষার্থী এবং সব ধরনের সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে। এবং কে কে সেই সরকারের রানিং মেট হতে যাচ্ছেন সেই বিষয়ে জানার জন্য কিন্তু ইতিমধ্যেই বঙ্গভবন এবং তার চারপাশে অনেক উৎসুক মানুষের ভিড় রয়েছে। তবে সব কিছু জানতে হয়তো বা আমাদের সন্ধ্যা 7:30টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঈশা। ভাস্কর, ধন্যবাদ আপনাকে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর তার থাকার জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমার সহকর্মী আহমেদ তৌকির। সরাসরি যাচ্ছি তার কাছে। তৌকির, অতিথি ভবন যমুনায় কি ধরনের প্রস্তুতি আপনি দেখছেন আমাদেরকে জানাবেন। ইসরাত, শুরু থেকেই কিন্তু আসলে সকাল থেকেই কিন্তু আসলে এখানে অনেকেই কাজ করেছেন। বাসার ভিতরে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতামূলক যে কাজ বলা যায় সেগুলো কাজ করছেন, বা গেটে এক ধরনের নিরাপত্তা বলয় কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। কিন্তু ঠিক ওরকম যে নিরাপত্তা সেটা বলা যায় না, কিন্তু আমরা দেখেছি সেনা সদস্যদের ডগ স্কোয়াড কিন্তু এসেছিল, তারা পরিদর্শন করে গেছে। আর এখানে আনসার বাহিনী কাজ করছে। আর তারপরে ভিতরে যতদূর জানা যায়, আমরা ভিতরে গিয়ে দেখেছি তারা হচ্ছে বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতামূলক যে কাজগুলো, কারণ দীর্ঘদিন কিন্তু আসলে এই ভবনটি কোনো রাষ্ট্রীয় প্রধানের বাসভবনের জন্য কিন্তু আসলে ব্যবহৃত হয়নি। আমরা যতদূর জেনেছি এটা আসলে তার বাসভবনের পাশাপাশি কিন্তু আসলে এটি তার অফিসিয়াল কার্যালয় হওয়ার কিন্তু একটা কথা কিন্তু শোনা যাচ্ছে। যদিও সেই খবর এখনো চূড়ান্ত নয়, কিংবা আসলে উনি কখন এই বাসভবনে আসবেন বা ঠিক কবে নাগাদ থেকে তার এখানে বসবাস শুরু হবে বা অফিসিয়াল কার্যক্রম শুরু হবে সেটাও কিন্তু এখনো নিশ্চিত না। তবে বলা যায় কিন্তু শপথ গ্রহণের পরেই আসলে তিনি হয়তো আজকে অথবা এর পরে হয়তো যে কোনো সময় কিন্তু চলে আসতে পারেন। আর এখানে নিরাপত্তার কিন্তু আসলে মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে তারা কিন্তু সকাল 9টা থেকে কিন্তু আসলে হচ্ছে সেনা সদস্যরা এসেছিলেন, আর আনসার বাহিনী তো আসলে আরও আগে থেকেই এখানে আছেন। কিন্তু ওই অর্থে কিন্তু নিরাপত্তা বা ঠিক এর অন্য দিকগুলোতে যেরকম ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনা, ঠিক এই বাসভবনের সামনে কিন্তু ঠিক ততটা কিন্তু ওরকম উন্মাদনা বা ঠিক সেই অর্থে কিন্তু ওরকম ব্যস্ততা নেই, কারণ সেরকম কিন্তু থাকার কথাও না আসলে। কারণ যেহেতু এখন আসলে সব আয়োজন আসলে অন্যদিকে ঘিরে, আমাদের আসলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন শপথ গ্রহণের পরে বা উনি আসলে আজকেই এই বাসভবনে আসবেন কিনা, সেটাও কিন্তু আসলে এখন পর্যন্ত এইখানকার কেউ কিন্তু নিশ্চিত কিন্তু করতে জানাতে পারেনি। আসলে এই ছিল এখন আমার কাছে শেষ মুহূর্তের খবর। পরবর্তীতে আরো বিস্তারিত জানাবো। তৌকির, ধন্যবাদ। আমার সহকর্মী তারেক মাহমুদ সেখানে রয়েছেন। তারেক, ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে উঠে এসেছে তারুণ্যের জয়গানের কথা। সেই বিষয়ে রাজশাহীর শিক্ষার্থীরা কি বলছে? ইশরাত, রাজশাহীর শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি রয়েছি, ঠিক এখানেই রয়েছে, এবং তাদের প্রত্যাশা নতুন বাংলাদেশ এবং শিক্ষার্থীদের এবং তরুণ প্রজন্মকে যেন বিশ্বের বুকে এগিয়ে নিয়ে যায় ডক্টর ইউনূস, সেটি কিন্তু তাদের প্রত্যাশা। আমি একটু শিক্ষার্থীদের একটু অভিব্যক্তি তাদের কাছ থেকে একটু জানতে চাইব। ডক্টর ইউনূসের কাছ থেকে, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আপনাদের প্রত্যাশা কি, চাওয়া কি একটু বলবেন? ডক্টর ইউনূসকে অনেক অনেক অভিবাদন জানাই। তার কাছে আমাদের যে প্রত্যাশাটা থাকবে, সরকারের যে অর্গানগুলো আছে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এই অর্গানগুলো যেন সম্পূর্ণ স্বাধীন থাকে। বিচার চাওয়ার ক্ষেত্রে যেন আমাদের কোনো দলীয় পরিচয় না দেখা হয়, যেন সকল ছিন্নমূল মানুষ সহ সবাই যেন সব জায়গাতে গিয়ে সেবা পেতে পারে। পুলিশের কাছে
যেতে আমাদের যেন সামান্যতম ভয় না লাগে, আমরা যেন তাদের কাছে নির্ভয়ে সেবা পেতে পারি এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে যারা ভিসি বা অন্যান্য পদে নিয়োগ পাবেন তাদেরকে নিয়োগের ক্ষেত্রে যেন স্বচ্ছতা দেখা হয়, সর্বোপরি দেশের কোথাও যেন দুর্নীতির ছিটে ফোঁটা না থাকে এইটা যেন নিশ্চিত করা হয়। ধন্যবাদ আপনাকে। আরও শিক্ষার্থী আছে, আমরা একটু কথা বলবো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইন শৃঙ্খলার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কেমন হওয়া উচিত এবং আপনাদের প্রত্যাশা কি ডক্টর ইউনূসের কাছ থেকে? আমরা মনে করি যে ছাত্র গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে বাংলাদেশ গড়ার লড়াই এবং সংগ্রাম বর্তমানে চলছে, আমরা মনে করি এটা একটি খুবই ভালো একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুরো বাংলাদেশ গোটা রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয় বলেন, প্রত্যেকটা জায়গায় সংস্কারের যে দাবি, সেই দাবিটা সকলেই করতেছে এবং এর পরিপ্রেক্ষিতে কী হবে, প্রত্যেকটা জায়গায় যদি জবাবদিহিমূলক একটা সরকার ব্যবস্থা হয়, আমি মনে করি যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বেশ একটা সাপোর্টিভ একটা ভূমিকা পালন করবে যদি জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং স্বচ্ছতা যদি নিশ্চিত করা হয়। ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে সাথে ইশরাত, আমি দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু অনেকটাই খুশি এবং এই ডক্টর ইউনূসের কাছ থেকে কিন্তু তারা তাদের যে চাওয়া প্রত্যাশা এবং নতুন বাংলাদেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এগিয়ে নিয়ে যাবে, তেমনটি কিন্তু রাজশাহীর শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার কুমিল্লায় যেতে চাই, সেখানে রয়েছেন আমার সহকর্মী খোকন চৌধুরী। খোকন, সংঘাত সহিংসতা পরিহার করে দেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কুমিল্লার মানুষের প্রত্যাশার কথাও তো আপনি জানতে পেরেছেন, তাদের কথা আমরা শুনতে চাই। আসলে এই নতুন যে সরকার গঠিত হতে যাচ্ছে, অর্থাৎ আজ রাত 8টায় যে তাদের শপথ, এ নিয়ে কিন্তু আসলে নানান মানুষের নানান মত রয়েছে। তারা বিভিন্ন জল্পনা কল্পনা করছেন এবং আগামী দিনের একটি সুন্দর স্বপ্ন দেখছেন, যেহেতু দীর্ঘদিন তাদের নিজস্ব ভোটাধিকার থেকে তারা বঞ্চিত। তো আমি এই বিষয়ে আসলে এখানে যারা রয়েছেন তাদের কাছে থেকে জানতে চাইব। আচ্ছা, আজ তো নতুন সরকার গঠিত হচ্ছে, রাত 8টায় তাদের শপথ গ্রহণ। নতুন সরকারের কাছে কি ধরনের প্রত্যাশা থাকবে আপনাদের? ধন্যবাদ যমুনা টিভি। আসলে নতুন সরকারের কাছে আমরা প্রত্যাশা থাকবো এটাই, যাতে বর্তমানে যেই পরিস্থিতিতে আমরা বসবাস করছি ওই পরিস্থিতিটা যাতে স্বাভাবিক হয়। সন্ত্রাস, মারামারি, হানাহানি, কাটাকাটি এবং লুটপাট যেভাবে চলতেছে ওইটার থেকে যেন আমরা ফিরে আসতে পারি। সাধারণ মানুষ এটাই চায়, আমরা যাতে ওই প্রত্যাশাই করি নতুন সরকারের কাছে। আপনি কি ধরনের প্রত্যাশা করেন সরকারের কাছে? ধন্যবাদ যমুনা টিভির দর্শক শ্রোতা সহ সকলকে। আমরা চাই যে গত সরকার ক্ষমতা হস্তান্তর করার পর যে ধরনের আইন শৃঙ্খলা অবনতি হইতেছে, এটা তাড়াতাড়ি ফিরিয়ে আনা দরকার এবং দেশটা যেন সুন্দর এবং শান্তিমতো চলতে পারে, সেইটাই আমরা প্রত্যাশা। শুনলেন, আসলে সকলেরই একই প্রত্যাশা, সে দেশে আসলে শান্তি ফিরে আসুক, শৃঙ্খলা ফিরে আসুক এবং সাধারণ মানুষ যাতে তাদের যে ভোটাধিকার সেটি যাতে ফিরে পান এবং তাদের প্রতিনিধি যাতে নিজেরা বাছাই করে নিতে পারেন, এমনটি কিন্তু প্রত্যাশা যাদের, বিশেষ করে সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি। ইশরাত, আপনাকে। দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করছে শিক্ষার্থীরা। মাসব্যাপী আন্দোলনের সরকার পতনের পর এখন নিজেরাই মাঠে নেমেছেন স্বপ্নের দেশ গড়তে। ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সুনিপুণভাবে সেই দায়িত্ব পালন করছেন। ধুয়ে মুছে পরিষ্কার করছেন নগরীর সকল জঞ্জাল। সেই সাথে নিত্যপণ্যের দর বৃদ্ধি ঠেকাতে বাজার মনিটরিংও করছেন শিক্ষার্থীরা। 3 দিন ধরে দেখা নেই ট্রাফিক পুলিশের, তবুও যানজটহীন শহর, শৃঙ্খলাবদ্ধ যান চলাচল, রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিকের ভূমিকায় কোমলমতি শিক্ষার্থীরা। স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। কোথাও কোথাও সন্তানদের সাথে সড়ক ব্যবস্থাপনায় আছেন অভিভাবকরাও। দায়িত্বরত আনসার সদস্যদের সহযোগিতা করছেন তারা। আমাদের দেশটা যাতে সামনের দিকে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, এই দায়িত্বটা আমরা ছাত্রছাত্রীরাই কাঁধে নিয়েছি। এখন তো ট্রাফিক পুলিশ রাস্তায় নেই, তো আমরা সাধারণ স্টুডেন্ট যারা আছি, বিএনসিসি, রোভার স্কাউট, ওরা আর কি স্বেচ্ছাসেবী দল যারা, আমরা তারা এখন রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি। আমরা আসলে সাধারণ মানুষের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, আর এটা উপলব্ধি করতে পারছি যে ট্রাফিক আইনের যারা কাজ করে, যারা এখানে দাঁড়ায়, তারা আসলে কতটা পরিশ্রম করে এবং কষ্ট করে।
সড়কে শৃঙ্খলা ফেরানোর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন যাত্রী ও চালকরা। বলছেন চাঁদাবাজি ও যানজট নিরসনে এই প্রচেষ্টা উদাহরণ হয়ে থাকবে। কেউ কেউ ছাত্রদের মাঝে বিতরণ করছেন খাবার, পানি ও ছাতা। আগের গাড়ি প্রতিযোগিতা এখন অনেকটা ভালো হয়েছে। ছাত্ররা আমগুলো অনেকটা ভালো করতেছে, আমরা অনেক সুযোগ সুবিধা পাইতেছি। শহরের সকল জ্যাম এবং গাড়ি ঘোড়ার যে একটা সুশৃঙ্খল পরিবেশ সেটা ফিরিয়ে আনতে খুব দ্রুত সময়ের মধ্যে পারছে। সব সরকারের ক্ষেত্রে যাতে ছাত্রদের ভূমিকা থাকে দেশ গঠনের ক্ষেত্রে, একমাত্র ছাত্ররাই পারে দেশ গঠন করতে। ছাত্রদের এই যে ছাত্রছাত্রীরা হেল্প করতেছে, রাস্তাঘাট সব সময় যেন কোনো সময় জাম হইতেছে না, খুব সুন্দরভাবে চলতেছে। ট্রাফিক নাই, ট্রাফিকের থেকে বেশি কাজ করতেছে, অনেক বেশি পরিমাণে ছাত্রছাত্রীরা কাজ করতেছে এবং এরা অনেক সচেতনতা বৃদ্ধি করতেছে। একই সাথে নগরীতে চলা ধ্বংসযজ্ঞের জঞ্জালও পরিষ্কার করছে ছাত্রছাত্রীরা। চেষ্টা করছেন ধুয়ে মুছে সৌন্দর্য ফেরানোর। হামলা ভাঙচুর হওয়া প্রতিটি স্থাপনায় সকাল থেকেই পরিচ্ছন্নতা কর্মসূচি চালাচ্ছে তারা। শহরকে পরিষ্কার করা, রাষ্ট্রকে সংস্কার করা, এই কাজে আমরা পদক্ষেপ নিয়েছি। ছাত্ররা যেমন দেশের থেকে আমরা সবকিছু মুক্ত করেছি, দেশকে পরিষ্কার করেছি, আমরা সেভাবে চাই আমাদের মেহেরপুর সহ পুরো বাংলাদেশ যেন আবার এই তারুণ্যের জয়গার হয়। বাজারঘাটেও শিক্ষার্থীদের সরব উপস্থিতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বিভিন্ন বাজার তদারকি করে ছাত্রছাত্রীরা। যাচাই করে ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের রসিদ। বিক্রেতাদের সাথে কথা বললাম, তাদেরকে বললাম যে আপনারাও আমাদের ভাই, আপনারা লাভ করবেন অবশ্যই, কিন্তু সেটা একটা সহনীয় পর্যায়ে আনতে হবে। অনেক দোকান আজকে অনেক দাম, তাদেরকে আমরা মেসেজ দিয়েছি এটা যে প্রত্যেকটা পণ্যের যেমন প্রত্যেকটা দোকানের সাথে মিল রেখে তারা বিক্রি করে। আমাদের জন্য খুবই ভালো লাগতেছে, আর ছাত্ররা যেগুলো করতেছে এগুলো আমরা করতে পারিনি। আমরা ট্রাই করছি আমাদের জায়গা থেকে আমরা যদি একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি, আমাদের এই বাজারের বিভিন্ন রকমের সিন্ডিকেট কিংবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর একটা ব্যাপার নিয়ে। দিনভর শিক্ষার্থীদের এই উদ্যোগ কুড়িয়েছে সকলের প্রশংসা। তবে সবারই প্রত্যাশা পুলিশ ফিরে আসুক নিজ দায়িত্বে, নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখুক তারা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নগর জীবন। শহরগুলোয় বাড়ছে যানবাহনের চাপ, কিন্তু এখনো স্বাভাবিক হয়নি পুলিশি কার্যক্রম। তাই শিক্ষার্থীরাই কাঁধে তুলে নিয়েছে এই গুরুভার। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোয় সুশৃঙ্খলভাবে তারাই পালন করে চলেছে ট্রাফিকের দায়িত্ব। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কণিকা আক্তার যেন পুরোদস্তুর এক ট্রাফিক পুলিশ। কণিকার মতোই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, খালপাড়, জেলা প্রশাসকের কার্যালয় এলাকাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে যান চলাচল সুশৃঙ্খলে কাজ করছে শিক্ষার্থীরা। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতেও সচেতনতা বৃদ্ধি করে চলেছেন তারা। দেশের জন্য কিছু করাটা কষ্টের মনে হয় না আমার কাছে। আমি বরং আরো নিজেকে এই করতে পারতেছি যে যারা আমাদের জন্য শহীদ হয়েছে আমরা তাদের জন্য কিছু করতে পারতেছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যে আমাদের এই সিটিটাকে কন্ট্রোল করার জন্য, জানি কোথায় জানি কোনো জ্যাম না হয়, সাধারণ মানুষদের জন্য কোনো হ্যারাসমেন্ট ফেস করতে না হয়। যান চলাচল যখন শুরু হলো তখন দেখা যাচ্ছে যে পুলিশ নাই, তার ট্রাফিকের কাজ হচ্ছে না, যার কারণে যে যার মতো পারছে যাচ্ছেই হচ্ছে। একই চিত্র দেশ জুড়ে। এই যেমন নেত্রকোনা শহরের শহীদ মিনার মোড়। প্রতিদিন এই স্থানে যানজট সামলাতেই হিমশিম অবস্থা হতো ট্রাফিক সদস্যদের, আর এখন শহরের শিক্ষার্থীদের ইশারাতেই নিয়ম মেনে গাড়ি থামছে, চলছে। আমরাই দেশকে পরিবর্তনের মূল চাবিকাঠি। এখানে ওনারা কর্মবিরতি পালন করছেন, ছাত্ররা আবারও দেখিয়ে দিচ্ছেন যে আমরা সংস্কারের জন্য সর্বদা উদ্যত। এটা আসলে আমাদের জন্য খুবই গর্বের এবং এটা আমরা করতে পেরে খুবই আনন্দিত ফিল করছি যে আমরা আমাদের রাষ্ট্রের গঠনে কাজ করতে পারতেছি। পুলিশ ভাইরা দায়িত্ব পালন করতেন, এখন তাদের বর্তমানে আমরা সেবা প্রদান করছি স্কাউটসের পক্ষ থেকে। শিক্ষার্থীদেরকেও আমরা ধন্যবাদ জানাই, তারা আমাদের সাথে আছেন। সাতক্ষীরাতেও মাঠে পুলিশ নেই, তাই এভাবেই ট্রাফিকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি ট্রাফিক পুলিশ আসার আগ পর্যন্ত সড়ক থাকবে শিক্ষার্থীদের সুশাসনে। মূলত যেখানে হচ্ছে আমাদের যানবাহনের জ্যাম বেশি হয় সেই অঞ্চলগুলোতে মূলত আমরা এটা করতেছি, আমরা কন্ট্রোলিংয়ের একটা কাজ করতেছি। সুন্দরভাবে তারা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে, আমরা সুন্দরভাবে চলাচল করতে পারতেছি। এত সুন্দর জ্যাম চলাচল আগে করতে পারতাম না। নলতার ছেলে আসিফ ভাই শহীদ হয়েছেন এই ছাত্র আন্দোলনে, যার কারণে আমরা আসিফ ভাইয়ের রক্তের মূল্যায়ন করার জন্য এই খুলনা রোড মোড়টাকে শহীদ আসিফ চত্বর নাম দিয়েছি। সড়কের সুশৃঙ্খল বজায় রাখা ছাড়াও শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করে চলেছে শিক্ষার্থীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। তার কাজও করে চলেছে শিক্ষার্থীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
আজ থেকে সব থানায় কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা নির্দেশনায় সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগ দিতে বলা হয়েছে। স্ব পুলিশ লাইন্স দপ্তর, পিওএম ও ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। দেশের চলমান পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গেল ৫ আগস্ট থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয় থানা পুলিশের কাজে ব্যবহৃত গাড়িও। অনেক জায়গায় অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এই ঘটনার পর দায়িত্ব থেকে সরে যান পুলিশ সদস্যরা। কাজে যোগ দেওয়ার আগে 11 দফা দাবি বাস্তবায়নের নিশ্চয়তা চাইছেন পুলিশ সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নিয়েছে তার নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা। বেলা 11টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শপথ নেয় তারা। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। পরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সচল ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে রাজনৈতিক নেতাদের সহায়তা চেয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময়ে এই আহ্বান জানান খন্দকার মুশফিকুর রহমান। এ সময় তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও প্রশাসনকে সার্বিক সহায়তার আশ্বাস দেন। এর আগে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর কুমিল্লার বিভিন্ন থানা ভাঙচুর, অগ্নিসংযোগ সহ লুট হয়েছে পুলিশের বেশ কিছু অস্ত্র। অবনতি দেখা দেয় আইনশৃঙ্খলা পরিস্থিতিরও। ফলে 4 দিন ধরে বন্ধ থাকা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পুনরায় সচল ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে রাজনৈতিক নেতাদের সহায়তা চান জেলা প্রশাসক। রাজনৈতিক কর্মী হিসাবে, কুমিল্লার মানুষ হিসাবে, এদেশের নাগরিক হিসাবে আপনারা আমাদেরকে ডাকছেন, আমাদের সম্পূর্ণ কোঅপারেশন আপনাদের সাথে থাকবে। বেশ কিছু থানা থেকে আপনার অস্ত্র এবং গোলা বারুদ লুট করা হয়েছে এবং পাশাপাশি যে সকল থানা আগুনে পুড়িয়ে দিয়েছে সেখানে কিন্তু অস্ত্র, গোলা বারুদ সহ অনেক গুরুত্বপূর্ণ দলিলাদি সবই কিন্তু পুড়ে গেছে। মানে এটি কত ভয়াবহ, আপনারা চিন্তা করেন যে এই অস্ত্র যদি কারো বিরুদ্ধে, কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে যদি ইউজ হয় তাহলে কত ভয়াবহ অবস্থা হবে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ইসমাইল হোসেন নামে 8ম শ্রেণীর এক শিক্ষার্থীর ডান চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে নিহত শিক্ষার্থীর বাবা মজিদুল ইসলাম পীরপুর হাট চাতালে গেলে ছেলের বিভৎস লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে গ্রাম পুলিশের মাধ্যমে থানায় নেওয়া হয়। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে ইসমাইল হোসেনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে ঘরে ফেরেন ইসমাইল। পুলিশ জানায় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সচল রয়েছে পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম, যেটিতে চলছে পণ্য খালাসের কাজ। বন্দরের নিরাপত্তায় আনসার ও নিজস্ব নিরাপত্তা কর্মীর পাশাপাশি নৌবাহিনীর 42 জন সদস্য কাজ করছেন। পায়রা বন্দরের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জানান, জুলাই মাসে পায়রা বন্দরে 12টি জাহাজ এসেছে, চলতি মাসে ভিড়েছে 5টি জাহাজ। এতে 40 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। পর্যায়ক্রমে আপনারা সবাই যে মানে ইয়ে হবেন যে আমাদের এর সাথে প্রজেক্টের কাজের যে মানে আমাদের যে শ্রমিকরা প্রায় 1100 থেকে 1200 শ্রমিক পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছে। আর একই সাথে একটা জিনিস একটু অবহিত করতে চাচ্ছি, আপনারা সবাই জানেন আমাদের সম্প্রতি ক্যাপিটাল ড্রেজিং শেষ হয়েছে, বাট একই সাথে আমাদের মেনটেন্যান্স ড্রেজিং এর জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, বর্তমানে মন্ত্রণালয় আছে। এ যেন নতুন এক বাংলাদেশ, তারুণ্যের জোয়ার চারদিকে। নিজেদের দেশকে ঢেলে সাজাতে তাই কাজও করে যাচ্ছেন শিক্ষার্থীরা। পথঘাটের ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করছেন। সেই সাথে নতুন বাংলাদেশকে কেমন দেখতে চান তা ফুটিয়ে তুলছেন গ্রাফিতি আর দেয়ালিকায়। এর আগে যে লেখাটা ছিল সেটা ছিল আমাদের ক্ষোভ থেকে লেখা, আর এই যে এই জিনিসটা এখন আমরা যেটা লিখছি এটা হচ্ছে আমাদের অর্জন। রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী লামিয়া মিশকাত তরিকার অভিব্যক্তিতে সুস্পষ্ট কেমন বাংলাদেশ চান তারা। তার মতো জেলা স্কুলের দেয়ালে আঁকছিলেন আহসানুল্লাহ ইউনিভার্সিটির মাইশা তাহসিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লামিশা মারজান, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিয়া আরবির মতো শিক্ষার্থীরাও গ্রাফিতিতে তুলে ধরছেন নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি।
একনায়কতন্ত্রের হাত থেকে রক্ষা করে নতুন করে স্বাধীন করেছি, সেহেতু আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে এই স্বাধীন দেশে আমরা এই স্বাধীনতার পাখনায় আর কোনো রকম লুটপাট, কোনো রকম অরাজকতা যাচ্ছি না। আমাদের নামের শেষে যেন কোনোরূপ ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র শিবির এসব কোনো ধরনের ট্যাগ যেন না লাগানো থাকে। বৈষম্যহীন যে সরকার ব্যবস্থাটা আমরা সেটা চাচ্ছি, অসাম্প্রদায়িক চেতনাটা সবার মাঝে যেন আসে। রূপান্তরের বাংলাদেশ করতে গিয়ে সংঘাত সংঘর্ষে রংপুরে অপরিচ্ছন্ন রাস্তা স্থাপনা পরিষ্কারের কাজ শেষ করেছেন ছাত্রছাত্রীরা। যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়, কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার সবাই। প্রশাসনবিহীন সময়টাতে ট্রাফিকিংও করেছেন তারা। তাদের কণ্ঠের দৃপ্ত উচ্চারণ আমলে না নেয়ার সুযোগ নেই কারো। আগে যেমন সবসময় পরিচ্ছন্ন থাকতো বা আগে যেমন নতুন লাগতো ওরকম আবার করে দেওয়ার চেষ্টা করছি। সুন্দর করার একটা প্রচেষ্টা করতে পারি, এরপরে প্রশাসন এসে যাতে এটা কন্টিনিউ করে। এই দায়িত্ব তো আমাদেরই যে শহরটাকে নতুন করে গড়ে তোলা, তো এই জন্য আমরা শহরটাকে নতুন করে গড়ে তোলা ট্রাই করতেছি। যানজট নিরসন করার জন্য আমরা এটা করতেছি, যেন কোনো জায়গায় গাড়ির জটলাটা না বাঁধে। শুধু রাস্তাঘাট আর স্থাপনা নয়, শিক্ষার্থীরা চায় ময়লা থেকে পরিচ্ছন্ন হোক পুরো রাষ্ট্র। সকল অনিয়ম, দুর্নীতি, অন্যায্যতা দূর হোক স্বাধীন বাংলাদেশে। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে যারা, মানে বাংলাদেশকে শাসন করে যারা, এবং সংসদীয় পর্যায় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়, আমরা শিক্ষিত এবং বিবেকবান সচেতন নাগরিককে প্রত্যাশা করছি। দূষিত যে রাজনীতি আছে এখান থেকে আপনারা বের হয়ে আসবেন। আমরা স্মার্ট বাংলাদেশ, প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা কারো পক্ষপাতিত্ব নই, আমরা কারো পক্ষে টানবো না, আমরা শুধু এটাই চাবো আমাদের দেশের মানুষ শান্তিতে থাকুক। সচেতন নাগরিকরা বলছেন, শিক্ষার্থীদের কণ্ঠের ক্ষিপ্রতা বোঝার এখনই সময় নীতি নির্ধারকদের। তাদের মনস্তত্ত্ব বুঝেই দেশ গড়া শুরু করতে হবে সংশ্লিষ্টদের। একদিন আগেও নগরীর দেয়ালে দেয়ালে ছিল শিক্ষার্থীদের ক্ষোভ, ঘৃণা আর দ্রোহের গ্রাফিতি। আজ সেটি বদলে গেছে। এখন শিক্ষার্থীরা চাইছেন বৈষম্যহীন এক বাংলাদেশ। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, জেলা স্কুল মোড়, রংপুর। স্মরণ করল দিনাজপুরের শিক্ষার্থীরা। পথনাটকে তুলে ধরা হলো আন্দোলনের নানা চিত্র। কর্মসূচিতে অংশ নেন শিক্ষকরাও। কাঁদছে দ্রোহকাব্যের রচয়িতা আবু সাইদের বোন। তবে এটি বাস্তবে নয়, পথনাটকের একটি দৃশ্য। অভিনয়ের মাধ্যমে ভাই হারানোর সেই বেদনাই ফুটিয়ে তুলেছে অষ্টম শ্রেণীর ফারহানা আক্তার বিথি। কোটার সাথে মেধার যে লড়াই, তার বাস্তব চিত্র তুলে ধরেছে শিক্ষার্থীরা। 10 মিনিট চলে পথনাটকটি। আন্দোলন চলাকালে যমুনা টিভির বস্তুনিষ্ঠ সংবাদের চিত্র তুলে ধরা হয়। পথনাটকের আগে অনুষ্ঠিত হয় র্যালি। তাতে অংশ নেয় দিনাজপুরের পার্বতীপুরের আমবাড়ি এলাকার বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা। আমরা জনগণকে দেখিয়ে দিব, সচেতন করব যে আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা এখন সবাই স্বাধীন, মুক্ত। 71 আমাদের পূর্বসূরীরা যে বাংলাদেশ দিয়ে গেছে, আমরা যেন সেই বাংলাদেশকে দিয়ে গুজিয়ে নতুন করে প্রথম করতে পারি, আমরা সবাই হাতে যাচ্ছি। আয়োজনে অংশ নেন শিক্ষক কর্মচারীরাও। তারাও শুনিয়েছেন দেশ নিয়ে নানা ভাবনার কথা। শহীদদের স্মরণে আজকে আমরা প্রোগ্রাম করছি। শহীদদেরকে আমরা স্মরণ রাখতে চাই এবং তাদের এই বীরত্ব নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। র্যালিটি দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন রাখতে চাই এবং তাদের এই বীরত্ব নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। র্যালিটি দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।